অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রাজকুমার মাহাতো উঠতি লেখকদের মধ্যে একটি অন্যতম নাম। তার লেখা উপন্যাস ফুলশয্যা প্রথম প্রকাশিত হয় কলকাতা বইমেলায়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে পাঠকগণদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়। বিভিন্ন নামকরা ইউটিউব চ্যানেলে অডিও রূপে প্রকাশিত হয়েছে তার লেখা একাধিক গল্প। আজ তার লেখায় একটি বিশেষ গল্প আমরা শোনাতে চলেছি আপনাদের, যে গল্পটির মাধ্যমে লেখক সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছেন একটি বিশেষ বার্তা। আর সেটি কি তা জানতে হলে শুনে ফেলুন আজকের গল্প ওরা থেকে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাত্তকীর গাড়িটা যখন মূল সড়ক ছাড়ল তখন প্রায় অনেক রাত্রি। এখান থেকে পুরোটাই গ্রাম্য পথ। যদিও পিচেটি রাস্তা, তবে মূল সড়কের তুলনায় অনেকটাই সংকীর্ণ। গাড়িটা খাতড়া পেরিয়ে গেছে প্রায় 1 ঘন্টা আগে। তারপর মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে এই গ্রাম্য রাস্তায় এসে ঢুকেছে। অন্ততপক্ষে গুগল ম্যাপ তাই বলছে। এখান থেকে এখনো প্রায় 50 মিনিট গেলে তবে লক্ষ্যে পৌঁছানো যাবে। সামনের সিটে হাঁ করে ঘুমোচ্ছে সাত্তকীর স্ত্রী ভারতী, আর পিছনের সিটে ঘুমোচ্ছে সাত্তকীর মা শৈলবালা। তার কোলে সাত্তকীর বছর 5 মেয়ে আনন্দী। আনন্দী কিন্তু ঘুমের মধ্যেও ওর পুতুলটা হাতছাড়া করেনি। পুতুলটাকে ঠিক জড়িয়ে শুয়েছে মেয়েটা। উফ, রাস্তাটার যা অবস্থা, কখন যে গিয়ে পৌঁছবো কে জানে। গাড়ির স্পিড 30-এর উপরে তোলা যাচ্ছে না। রাস্তার অবস্থা ভীষণ খারাপ। আর তাছাড়া কোথাও একটা লাইট পোস্টও নেই। গাড়ির হেডলাইটের আলোতে যতটা দেখা যায় আর কি, যদিও আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। সাত্তকী ডিজিটাল ঘড়িটার দিকে দেখল, 3:40 তার মানে 4:30 নাগাদ ওরা পৌঁছে যাবে ওদের গ্রামের বাড়ি। আসলে সাত্তকী প্রথম তার গ্রামের বাড়িতে আসছে। তাও আসতো না, ভারতীর জেদের জন্যই তাদের এই বাড়িতে আসা। এই বাড়ির সাথে সম্পর্ক চুকেছে আজ প্রায় 32টা বছর। সাত্তকীর জন্মের 9 মাস পরেই এই বাড়ি ছেড়ে চলে যায় ওর বাবা নিহার রঞ্জন সামন্ত। তারপর আর একবারের জন্যও তিনি আসেননি এই বাড়িতে, আর ছেলে বউ কাউকে আসতেও দেননি। অথচ এই বাড়ির পরিচর্যা করার জন্য বলাই কাকাকে তিনি প্রতি মাসে টাকা পাঠাতেন। নিহার রঞ্জন পরলোকবাসী হয়েছেন আজ 6 মাস হল। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরের দিন থেকেই শৈলবালা বৌমার কাছে এসে বলতে শুরু করেছিল, বৌমা, একটিবার আমায় আমার গ্রামের বাড়ি নিয়েছ তোরা? সত্যকে একবার রাজি কর না মা। ভারতীয় শখ গ্রামের পরিবেশে কিছুদিন কাটানোর। এমনিতে এদিক ওদিক ঘুরতে গেলে গ্রাম্য পরিবেশ পাওয়া যায় বটে, কিন্তু সেগুলো তো কেমন একটা কৃত্রিমতার ছোঁয়া থাকে। আর এটা তো নিজেদের বাড়ি, এখানে নিজেদের মতো করে কিছুদিন কাটিয়ে আসতে মন্দ কোথায়। সে জানত সাত্তকী তার কথা কেউ অতটা পাত্তা দেবে না, কারণ যতই শহরের মডার্ন পরিবেশের মানুষ হোক সে, তার মধ্যে পুরুষালী একটা অহংকার লক্ষ্য করেছে ভারতী। সেটা নাকি তার বাবা নিহারবাবুর থেকেই পাওয়া। তাই ফন্দি আঁটল শাশুড়ি ও বৌমা মিলে। সাত্তকীর সামনে মেয়েকে দাঁড় করিয়ে দিল। মেয়েকে বোঝালো গ্রামে গেলে অনেক চকলেট পাবে সে, সেখানে নাকি চকলেটের বাগান আছে। মেয়ের জেদে আর অমত করতে পারল না সাত্তকী। অফিস থেকে 15 দিনের মেডিকেল লিভ নিয়ে চলে এলো তাদের গ্রামে, যার নাম আখুটা। মিনিট 15 পর ঘুম ভাঙল ভারতীর। গা ঝাড়া দিয়ে উঠে বসে বলল, কি গো, এখনো পৌঁছলাম না? আর কতটা? সাত্তকী বিরক্ত হয়ে বলল,
আর পৌঁছালাম না, এখনো প্রায় 8 ঘন্টা। কোন ভাগাড়ে আমায় নিয়ে এলে তোমরা কি জানি। ভারতী মুখ টিপে হেসে পিছনে তাকিয়ে দেখল নাতনি আর ঠাকুমা মিলে বেঘরে ঘুমোচ্ছে তখন। সাত্তকীরা যখন বাড়িতে এসে পৌঁছালো তখন প্রায় আলো ফুটে গেছে চারিদিকে। একই গ্রীষ্মকাল, তার উপর চরম গরমে এসি থেকে বেরিয়েই সাত্তকীর সারা শরীরটা যেন জ্বলে উঠেছিল। বড় দোতলা জমিদার আদলের বাড়ি, মোটা মোটা থাম আর কড়িবর্গা দেখে ভারতীর মন ভরে উঠেছিল। শৈলবালা তো বাড়িটাকে দেখে কেঁদেই ফেলল। কি কাঁদছ কেন মা? দেখো, আমরা শেষমেশ এসে পৌঁছলাম তো। শান্ত হও মা, শান্ত হও। ভারতী সান্ত্বনা দিল বটে, কিন্তু মন কি আর মানে? সেই কোন কালে বাড়িটাকে একা ফেলে গিয়েছিল তারা, আর ফেরেনি। সাত্তকী মেয়েকে কোলে নিয়ে বলল, বলাইদা, আমাদের রুমটা দেখাও, আমি কিন্তু এবার শোবো। আর শোয়া, এখানে তো এসি নেই। বলাইদা ব্যাগগুলো নামাতে নামাতে হেসে বলল, গ্রামের বাড়িতে এসির দরকার হয় না ছোট বাবু। আপনি ঘরে গিয়ে ফ্যানটা চালান, দেখবেন এসির মতন ঠান্ডা হয়ে গিয়েছে ঘর। সারা সকালটা দুই শাশুড়ি বৌমা মিলে এদিক ওদিক বাড়িটা ঘুরে দেখল। শৈলবালার কত স্মৃতি মনে পড়ছে বাড়িটাকে দেখে। সেই কোন কালে বিয়ে হয়ে আসা এই বাড়িটাতে, তারপর এখানেই সাত্তকীর জন্ম। সেই তুলসীতলা, সেই ঠাকুর দালান, সবটা যেন কেমন অচেনা হয়ে গেছে তার কাছে। শহরের 4 দেওয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে অতীতটাকেই বন্দি করতে ভুলে গিয়েছে সে। দুপুরের দিকে আনন্দী ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালো দক্ষিণ দিকের একটা ঘরে। ঘরটার দরজা খোলা দেখে সে ঢুকে গেল ভিতরে। কোনো আসবাবপত্র নেই ঘরটায়। এদিক ওদিক দেখল আনন্দী। তারপর তার নজর গেল নিচে পড়ে থাকা একটা পুতুলের দিকে। সে সেটা তুলে নিল। পুতুলটা পুরানো হলেও এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আনন্দী সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে যেই কিনা ঘর থেকে বেরোতে যাবে, অমনি আচমকা একটা আওয়াজে সে পিছন ফিরে তাকালো। কেউ যেন শান্ত স্বরে বলল, ওটা কিন্তু আমার পুতুল। আনন্দী এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না। সে আবার দরজার দিকে এগোতেই আবার সেই স্বর শোনা গেল, তুমি কি কলকাতা থেকে এসেছো? আনন্দী আবার পিছন ফিরে তাকালো। মনে মনে খুব ভয় পেল, কিন্তু মুখাবয়বে তার বিন্দুমাত্র ছাপ এলো না। এই স্বভাবটা সে বাবার মতোই পেয়েছে। হাজার ভয়ে, হাজার টেনশনেও সাত্তকীর মুখ দেখে কিছু বোঝা যায় না। আতো আতো করে আনন্দী প্রশ্ন করল, তুমি কে? তুমি কোথায় আছো? সেই একই রকম শান্ত স্বরে উত্তর এলো, আমার নাম সতু। তোমার নাম আনন্দী, তাই না? আনন্দী কিছুটা ভরসা পেল। না, যে কথা বলছে তার একটা নাম আছে, সুতরাং ভয়ের কিছু নেই। সে উত্তর দিল, হ্যাঁ, আমার নাম আনন্দী। কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি তোমাদের ব্যাপারে। তোমার ঠাকুমা, তোমার দাদু, তোমার বাবা, তোমার মা, সবাইকে আমি চিনি গো। আনন্দী বেশ উৎসাহের সাথে আবার প্রশ্ন করল, কিন্তু তোমাকে দেখা যায় না কেন? তুমি কি ভ্যানিশম্যান? সতু হেসে উত্তর দিল, আমার তো কোনো আকার নেই গো, তাই আমাকে দেখা যায় না। এই ভ্যানিশম্যানটা কি গো? আনন্দী উৎসাহ নিয়ে মেঝেতে থেবড়ে বসে পড়ল। তারপর বলল, তুমি ভ্যানিশম্যান জানো না? ভ্যানিশম্যান মানে হলো একটা অদৃশ্য মানুষ। এই যেমন তোমাকে দেখা যায় না, সেরকম ওদেরকেও দেখা যায় না। সতু কিছু একটা বলতে যাবে, এমন সময় আনন্দী, এই আনন্দী, কোথায় তুমি? আনন্দীকে না দেখতে পেয়ে ভারতী চিৎকার করতে শুরু করলো। আনন্দী উঠে দাঁড়িয়ে পড়ে বলল, মা ডাকছে, আজ আসি,
কাল আবার আসবো, কথা হবে। ঠিক আছে, এখানে এসে সতু বলে ডাকলেই আমি চলে আসবো। তোমার মাকে বলে আসবে, না হলে যদি রাগারাগি করে। এই কথার কোনো প্রত্যুত্তর দিল না সতু। অনেক রাতে খাওয়া শেষ করে বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো সাত্তকী। একটা শুকটান মেরে দূরের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আসলে সে ভেবেছিল গ্রামে এসে তার ভালো লাগবে না, কিন্তু এখানকার বিশুদ্ধ বাতাস, এখানকার মানুষদের খুব ভালো লেগেছে ওর। ঠাকুমার ঘরে শুয়েছে আজ আনন্দী। কলকাতাতেও সে ঠাকুমার ঘরেই ঘুমায়। শৈলবেলা তার মাথায় হাত বোলাতে বোলাতে একটা গান ধরেছেন, যে গানটা তিনি গত 34টা বছর ধরে প্রতি রাতে আওড়ান। ঘুমায় আয় ঘুমায় আমার কানা মানিকের চোখে, আয় ঘুমায় সোনা মানিক চোখ খুললে আমার আকাশ তারায় ভরে যায়, আয় ঘুমায় আয় ঘুমায়। গানটা গাইতে গাইতে শৈলবালার চোখ দুটো জলে ভরে গেল। তিনি আঁচলের খোঁট দিয়ে জল মুছে আবার আনন্দীর মাথায় হাত বোলাতে লাগলেন। ঠিক সেই সময় ওর কানে গেল একটা অস্পষ্ট আওয়াজ। মা! চমকে উঠলেন শৈলবালা। কে যেন মা বলে ডাকল না? হ্যাঁ, তিনি ঠিকই শুনেছেন, কেউ মা বলে ডেকেছে তাকে। তিনি আনন্দীর দিকে তাকালেন। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সাবধানে কোল থেকে নামিয়ে দিলেন আনন্দীকে। তারপর ধীরে ধীরে জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। এদিক ওদিক ভালো করে দেখলেন, না, সম্ভবত এটা মনের ভুল। আবার সেই পাগলামিটা ফিরে আসছে নাকি শৈলবালার? ঠিক এই কারণেই নিহাররঞ্জন ওকে এই বাড়ি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। এক গ্লাস জল টেবিল থেকে তুলে ঢক ঢক করে খেয়ে ফেললেন শৈলবালা। তারপর বিছানায় বসে আনন্দীর মাথায় হাত বুলিয়ে মনে মনে আওড়াতে লাগলেন। আমি কিছু শুনিনি, কিচ্ছু শুনিনি। আমি আমার যা আছে এরাই আছে, আর কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই। ঠিক তখনই আবার একটা গলার স্বর ভেসে এলো। আমি আছি মা, আমি আছি। চমকে বিছানা আঁকড়ে ধরলেন শৈলবালা। কানের মধ্যে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলেন। নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লেন তিনি। যখন চোখ খুললেন তখন ভোর হয়েছে। সকালে ব্রেকফাস্ট করে গ্রামের দিকে ঘুরতে গেল সাত্তকী আর ভারতী। শৈলবালাকে যেতে বলেছিল তারা, কিন্তু তিনি রাজি হননি। আর আনন্দীকেও যেতে দেননি। তিনি বলেছিলেন, শহরে থাকাকালীন কতটা সময় আর একসাথে পাস তোরা দুজন? এখন সময় আছে দুজনের, জানা একটু দুজনে আলাদাভাবে সময় কাটা। আমি আর নাতনি নিজেদের সময় ঠিকই কাটাবো। সাত্তকীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর আনন্দী এলো সেই দক্ষিণ দিকের ঘরটায়। ধীরে ধীরে ডাকলো, সতু, তুমি আছো? আর ইউ হিয়ার? মুহূর্তে উত্তর এলো, আছি তো। আর শোনো, আমাকে কিন্তু ইংরেজি বলবে না, আমি বাবা এত কিছু বুঝি না। আনন্দী হো হো করে হেসে উঠল সতুর কথায়। এ বাবা, তুমি স্কুলে যাও না? সতু খুব নিরাশ স্বরে উত্তর দিল, স্কুল ঠিক মতো গঠনই নিতে পারলাম না, আর স্কুল দোষ। তুমি যে কি সব বলো না। আমার কাছে পড়তে বসবে? সে কি গো, আমি পড়বো? আমি যে চোখে দেখতেই পাই না। আনন্দী খুব হতাশ হলো। দুঃখ পেল মনে মনে। সে হতাশাগ্রস্ত স্বরে বলল, দেখতে পাও না? আহারে, শুনতে পাও তাহলে? হ্যাঁ, ওটা পাই বটে।
ভগবান দুটো ক্ষমতা আমাকে দিয়ে রেখেছেন, শোনার আর কথা বলার। আনন্দী কিছু একটা বলতেই যাবে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন শৈলবালা। আনন্দী, ও আনন্দী, কোথায় গেলি মা? আনন্দী, হে কি? আনন্দীকে এই ঘরে দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। খুব ব্যস্ত হয়ে বললেন, তুমি এই ঘরে কেন এসেছো আনন্দী? আমি তোমাকে বারণ করে দিচ্ছি, এই ঘরে কিন্তু আর কোনোদিন আসবে না তুমি। এক্ষুনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো, তুমি চলো চলো এক্ষুনি। কথাটা বলেই এক প্রকার জোর করেই আনন্দীকে ঘর থেকে বের করে নিলেন শৈলবালা। বাইরে বেরিয়ে ঠাম্মির হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল আনন্দী। তারপর খুব জোরে চিৎকার করে বলল, কেন তুমি আমাকে এরকম করে টেনে আনলে ঠাম্মি? ওই ঘরে আমার বন্ধু আছে, তোমার জন্য ওকে বাই বলা হলো না। শৈলবালা চমকে উঠলেন, প্রশ্ন করলেন আনন্দীকে, বন্ধু? কোন বন্ধু? ওর নাম সতু। ও তু? শৈলবালার মাথায় যেন বাজ পড়ল। তিনি আনন্দীর দুই কাঁধে দুই হাত দিয়ে ঝাঁকিয়ে বললেন, কে বলল তোমাকে এই নাম? আর আমি যখন গেলাম তখন তখন সেখানে কাউকে দেখলাম না কেন? আনন্দী শান্ত স্বরে চুপি চুপি ঠাম্মির কানে কানে বলল, সতুকে দেখা যায় না, ও তো ভ্যানিশম্যান। জানো ঠাম্মি, ওর কত দুঃখ, ওর চোখ নেই, ও দেখতে পায় না। শৈলবালা ঠিক বুঝে উঠতে পারলেন না আসলে ব্যাপারটা কি হচ্ছে। তিনি আনন্দীকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। রাতে খাওয়ার টেবিলে শৈলবালা সাত্তকীকে বললেন, আমাদের কালকেই ফিরে যাওয়ার ব্যবস্থা কর বাবা, এখানে আমার একেবারে ভালো লাগছে না। সাত্তকী আর ভারতী কিছুটা অবাক হলো। ভারতী ভ্রু কুঁচকে বলল, কিন্তু এতদিন আপনি এই বাড়িতে আসার জন্য সব থেকে বেশি ব্যাকুল ছিলেন মা, আর এখন কিনা আপনি। শৈলবালা বৌমার কথা শেষ করতে না দিয়ে বললেন, ভুল করেছিলাম, আমার এই বাড়িতে আসাটা উচিত হয়নি। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে সাত্তকী প্রশ্ন করল, কেন মা? শৈলবালা দক্ষিণের ঘরটার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, এই বাড়ির সাথে অনেক অতীত জুড়ে আছে বাবা, আর এখানে আসা থেকেই তারা আমায় তাড়া করে বেড়াচ্ছে। সাত্তকী হেসে বলল, ওসব একটু আধটু হয়, টেনশন করো না তুমি। আর তো কয়েকটা দিন, আর তাছাড়া আমাদেরও এখানে এসে বেশ ভালোই লাগছে। শহরের ছুটন্ত জীবন থেকে নিজেদের একটু ধীর গতির মধ্যে আনতে পেরেছি। আর তুমি বলছো চলে যাবে? এরকম করো না মা, প্লিজ। ছেলের এই কাকুতির পর মায়ের আর কি বা বলার থাকে। নিজের খাওয়া অর্ধেক ছেড়ে শৈলবালা উঠে গেলেন, বেসিনে হাত ধুয়ে চলে গেলেন নিজের ঘরে। ঘরের দরজার কাছে আসতেই শৈলবালা চমকে উঠলেন। আনন্দী জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে কিছু একটা বলছে। শোনো না, তোমার মাকে আজকে বলে এসছো তো? তিনি খুব ধীর পায়ে ঘরে ঢুকে কোনো শব্দ না করে বিছানার উপর বসলেন। তারপর শুনতে লাগলেন নাতনির কথাবার্তা। আনন্দী কাউকে বলছে, আচ্ছা, তোমার মা কোথায়? ঘুমিয়ে পড়েছে? মিনিট দুই আর কোনো কথা শোনা গেল না। শৈলবালা মনে মনে খুশি হলেন। তার ভাবনাটা ভুল। আনন্দী নিতান্তই খেলার ছলে কথা বলছে হয়তো, কিন্তু পরক্ষণই তাকে চমকে দিয়ে উত্তর এলো, তোমার পেছনে। মুহূর্তে শৈলবালার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার হাত পা কাঁপতে শুরু করেছে। আনন্দী ততক্ষণে পিছন ফিরে সতুর মাকে দেখে ফেলেছে। আনন্দী ঠাম্মির সামনে এসে প্রশ্ন করল, তুমি সতুর মা? ঠাম্মি? ছোট্ট নাতনির প্রশ্ন শুনে হাউ হাউ করে কেঁদে ফেললেন বৃদ্ধা।
আনন্দীকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। সাত্তকীদের খাওয়া তখনও শেষ হয়নি। তাদের সামনে গিয়ে হাঁপাতে থাকলেন শৈলবালা। সত্য সত্য বৌমা, বৌমা, বৌমা। ভারতী খাওয়া ছেড়ে উঠে তাকে চেয়ারে বসালো। টেবিলের উপর থেকে জলের গ্লাসটা নিয়ে মুখের সামনে ধরে বলল, এই নিন, জল খান। আনন্দীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ঠাম্মির? তুমি কি কিছু দুষ্টুমি করেছো? আনন্দী মুখটা শুকনো করে বলল, আমি কিছু করিনি তো মা, আমি তো সতুর সাথে। নেই নেই, কেউ নেই, কেউ নেই, এই নামে কেউ নেই। আনন্দীর কথার মাঝেই চিৎকার করে উঠলেন শৈলবালা। ততক্ষণে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছে সাত্তকীও। সে মায়ের কাছে গিয়ে বলল, তুমি আগে শান্ত হও মা, কেন এমন করছো? কি সমস্যা হচ্ছে বলো আমাকে। শৈলবালা এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে ফেললেন। তারপর সাত্তকীর দিকে তাকিয়ে বললেন, আমার একটাই ছেলে, আমার একটাই মানিক, সাত্তকী। আমার আর কোনো সন্তান নেই, ছিল না, নেই নেই, আমার আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান নেই। ভারতী শাশুড়ি মায়ের বুকে হাত বোলাতে বোলাতে বলল, এত চিৎকার করবেন না মা, আপনার শরীর খারাপ হয়ে যাবে তো। এই সাত্তকী, দেখো না, বলাই কাকাকে বলে যদি একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারো। সাত্তকী পিছনে ঘুরে দেখল বলাই কাকা তাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছেন। তার দু চোখ ভর্তি জলে। সাত্তকী তাকে কিছু বলার আগেই তিনি বললেন, ডাক্তার কিছু করতে পারবে না গো দাদাবাবু, গিন্নিমার তো কোনো অসুখ করেনি। পাপ বাপ কেউ ছাড়ে না গো, পাপ বাপ কেউ ছাড়ে না। তোমরা এক কাজ করো, কাল সকালে এখান থেকে চলে যাও বাবা, চলে যাও তোমরা। সাত্তকী কিছু বলার আগেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অবাক চোখে সাত্তকী তাকালো মায়ের দিকে। দু হাত মাথায় দিয়ে বসে আছেন বৃদ্ধা। ভারতী আনন্দীকে প্রশ্ন করল, তুমি কিছু জানো ঠাম্মির কি হয়েছে? আনন্দী মুচকি হেসে বলল, আমি তো সতুর সঙ্গে। সতু কে? এই বাড়িতে আরো কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো, সতু আমার নিউ ফ্রেন্ড। জানো বাবা, ওকে দেখা যায় না, ও ভ্যানিশ ম্যান। ভারতী হাঁটু গেড়ে আনন্দীর সামনে বসল। তারপর ওকে পুনরায় জিজ্ঞেস করল, সতুর সঙ্গে কি করছিলে তুমি? আনন্দী উচ্ছ্বসিত হয়ে বলল, কথা বলছিলাম। জানো মা, ও তোমাকে, আমাকে, বাবাকে, ঠাম্মুকে সবাইকে চেনে। ভারতী নতুন কোনো প্রশ্ন করতে যাবে এমন সময় সাত্তকী আনন্দীকে জিজ্ঞেস করল, কি বলছিল তোমাকে সতু? আনন্দী হেসে বলল, জানো বাবা, ওর মায়ের নাম জিজ্ঞাসা করতে ও ঠাম্মুকে দেখালো। সেই কথা শুনে ঠাম্মু যেন কিরকম হয়ে গেল। ভারতীর হাত পা কেঁপে উঠল। সাত্তকী মায়ের দিকে তাকালো। সতুকে? সাত্তকীর মনে হাজার খানেক প্রশ্ন এসে ভিড় করল। রাতে আনন্দী বাবা মায়ের সাথেই ঘুমালো। অনেক বোঝানোর পরেও শৈলবালা ছেলে বৌমার সঙ্গে শুতে রাজি হলেন না। তিনি জেদ ধরে বসে রইলেন তিনি নিজের ঘরেই ঘুমাবেন। সাত্তকী একবার জিজ্ঞেস করতে উদ্যোগ নিয়েছিল যে বলাই কাকা কোন পাপের কথা বলে গেল, কিন্তু ভারতী চোখ টিপে মানা করায় সে আর কিছু জিজ্ঞেস করল না। রাত তখন 1টা। চেনা নিস্তব্ধতা ঘিরে ধরেছে বাড়িটাকে। পিছনের বাঁশবন থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ডাক ছেড়ে কেঁদে উঠেছে মায়ের দুধ না পেয়ে। বিছানার এক কোণে বসে আছেন শৈলবালা সামন্ত, আর অপর কোণে রাখা আনন্দীর সেই পুতুলটা, যেটা সে দক্ষিণ কোণের ঘর থেকে পেয়েছিল। এই পুতুলটাই সেই সময় ছিল তার একমাত্র আশ্রয়, তার বেঁচে থাকার তাগিদ। শৈলবালা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই পুতুলটার দিকে।
তার চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পড়ছে অশ্রু। তার বুকের ভেতর আজ এক সমুদ্র অতীত এসে জমা হয়েছে। ভারী হয়ে উঠেছে শরীরটা। শৈলবালার হাতে একখানা কাগজ রয়েছে। এতক্ষণ কি সব যেন তাতে লিখেছেন তিনি, হয়তো তার স্বীকারোক্তি। হঠাৎ খোলা জানালা দিয়ে এক রাস শীতল হাওয়ায় সে ঘরে ঢুকল। শৈলবালা জানালার দিকে তাকালেন, শান্ত স্বরে বললেন, তুই এসেছিস? কোনো উত্তর এলো না। শৈলবালা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর জানালার দিকে এগিয়ে গেলেন, বললেন, আমি জানি তুই এসেছিস। তারপরই একটা চাপা কান্নার আওয়াজে ঘরটা ভরে গেল। কেউ যেন গোঙাচ্ছে। তার কান্নার আওয়াজ স্পষ্ট নয়, কিন্তু তবুও শৈলবালা অনুভব করছেন সে আছে, সে আছে এই ঘরে, কাঁদছে সে, সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নিজের ঝুলে যাওয়া তলপেটে হাত দিলেন শৈলবালা। এখানেই তো ছিল সে এক সময়। শান্ত স্বরে বললেন, কেন এসেছিস আবার? চলে যা এখান থেকে। হালকা স্বরে উত্তর ভেসে এলো, কোথায় যাব? শৈলবালা আর ভয় পেলেন না। আবার খাটের ছত্রিটা ধরে বিছানায় বসে পড়লেন, তারপর শান্ত স্বরে বললেন, যেখানে সবাই যায় সেখানে চলে যাও মা আমার। এই জায়গা তোমার নয় যে। হাসির স্বর ভেসে এলো শৈলবালার কানে। হাসছিস কেন মা? আমার দুর্দশায় তোর হাসি পাচ্ছে? দুর্দশা তোমার না আমার মা? সন্তানের দুর্দশা মানে তো মায়ের দুর্দশা। আচ্ছা, তুই সতু? কেন, আমার নাম তোমার মনে নেই মা? তোর নাম দেওয়ার সময়টাও আমাকে কেউ দেয়নি রে। তুমি আর বাবা মিলে আমার নামটা তো ঠিক করেছিলে মা, মনে নেই? হ্যাঁ, তোর বাবাই বলেছিলেন আমাদের ছেলের নাম সাত্তকী রাখা হবে, আর ডাক নাম হবে সতু। কিন্তু কিন্তু কি মা? কিন্তু কিন্তু যখন উনি জানতে পারলেন আমার গর্ভে কন্যা সন্তান আছে, তখন আর আমার কিচ্ছু করার ছিল না। গর্ভে মেয়ে আছে না ছেলে না জেনেই যে নামটা দেওয়া হয়েছিল, আমি আজও সেই নামটা বহন করে আসছি। তাই তো আনন্দীকে আমার নামটা সতু বলেছিলাম। শৈলবালা এদিক ওদিক তাকিয়ে বললেন, একটিবার আমাকে দেখা দিয়ে যা না মা, একটিবার। সতু হাসল, বলল, আমার কি কোনো আকার আছে গো মা? আমাকে তো তোমরা সেই সময়টাও দাওনি। এখনো কেন পড়ে আছিস সেই জম্পুরিতে? চলে যা, চলে যা এবার তুই এখান থেকে, চলে যা। আমরা যে এভাবেই থেকে যাই মা, চিরটা কাল আমরা এইভাবেই থেকে যাই। কোনো আকার নেওয়ার আগেই যাদের টুকরো টুকরো করে বের করে আনা হয়, তাদের কি আর সৎকার করার মতন সময় থাকে? থাকে না। ফেলে আসা হয় কোন ভাগারে, আর আমরা সেইখানেই চিরটা কাল আটকে থাকি। সময়ের আগেই আমাদের তোমরা দূরে সরিয়ে দাও ঠিকই, কিন্তু সময়ের আগে যেখানে যাবার কথা তুমি বলেছিলে সেখানে আমাদের জায়গা থাকে না। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমার হাতে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। জানো মা, যখন ওই দক্ষিণ দিকের ঘরে বাবা আর ডাক্তার দুজন মিলে তোমার গর্ভ থেকে আমায় কেটে টুকরো টুকরো করে বের করে আনছিল, তখন আমার মধ্যে প্রাণ ছিল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু আমার গলার স্বর ওরা শুনতে পায়নি।
তাই হয়তো ওদের মায়াও হয়নি। কিন্তু তুমিও কি আমার গলার স্বর শুনতে পাওনি মা? শৈলবালা নিজেকে আর রুখতে পারলেন না, পড়ে গেলেন মেঝেতে, বুকের মধ্যে হাত চেপে ধরলেন, গোঙাতে লাগলেন। তার চোখ ঠিকরে বেরিয়ে এলো, তিনি ছটফট করতে লাগলেন। এদিকে সারা ঘরটা মা শব্দে ভরে উঠল, যেন মনে হলো পৃথিবীর সকল কন্যা সন্তানেরা একসাথে এই ঘরে এসে মা শব্দে চিৎকার করছে। সেই সকল সন্তানেরা যাদের কোনো নাম থাকে না, মায়ের গর্ভে ঠিকমতো আকার পাওয়ার আগেই যাদেরকে কেটে টুকরো করে বের করে আনা হয় সেখান থেকে, তারপর তাদের ফেলে দেওয়া হয় কোনো ভাগাড়ে, যাতে ওরা সেই মানুষগুলোর জীবন থেকে চলে যায় যাদের জন্য তাদের এই পৃথিবীতে আসা। কিন্তু আসলে তারা যায় না, তারা থেকে যায়। কিছুক্ষণ পর শৈলবালা নিস্তব্ধ হয়ে গেলেন, পড়ে রইলেন মেঝেতে। তার ডান হাতটা তলপেটে চাপা, আর বাম হাতে একটা কাগজ মুঠো করে ধরা রয়েছে এখনো। ঠাম্মু, ও ঠাম্মু, ওঠো না ঠাম্মু, ওঠো না, ওঠো না। সকালে উঠে শৈলবালার দেহটা প্রথম আনন্দী দেখেছিল। চিৎকার করে সে ভারতীকে ডেকেছিল, মা, ও মা, দেখো না ঠাম্মু মাটিতে শুয়ে আছে, আমি ডাকছি তাও উঠছে না। সাত্তকী আর ভারতী এসে যখন ঘরে পৌঁছালো তখন সব শেষ। শৈলবালা সামন্তর দেহ ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। সাত্তকী মায়ের বাম হাতে ধরে থাকা ভাঁজ করা কাগজটা তুলে নিয়েছিল। সেটা আসলে ছিল শৈলবালার অপটু হাতে লেখা একটা চিঠি। সাত্তকী সেটা পড়া শুরু করলো। প্রিয় সাত্তকী, আসলে ছোটবেলা থেকেই তোর বাবা অথবা আমি কেউই তোকে সতু বলে ডাকিনি, কারণ ওই নামটা আমার প্রথম সন্তানের জন্য আমরা বরাদ্দ করে রেখেছিলাম। তুই আমাদের প্রথম সন্তান নোস বাবা। আমি যেদিন প্রথম মা হবার খবর দিলাম তোর বাবাকে, তিনি আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন আমাকে সোনা রূপোয় মুড়ে দেবেন, কারণ কারণ আমি তার বংশের প্রদীপ ঘরে আনছি। কিন্তু যখনই গায়ের সবচেয়ে নামকরা কবিরাজ মশাই আমার নাড়ি দেখে বললেন আমার গর্ভে কন্যা সন্তান আছে, তখনই তোর বাবার মাথা খারাপ হয়ে গেল। তিনি আমার সাথে এমন ব্যবহার করতে শুরু করলেন যেন পৃথিবীতে কন্যা সন্তান জন্ম দেওয়ার থেকে বড় অপরাধ আর কিচ্ছু নেই। আমাকে আদেশ করলেন তিনি আমি যেন ওই সন্তান নষ্ট করে দিই, কিন্তু আমি করতে রাজি হইনি। তাই তিনি শহরের কোনো এক ডাক্তারকে বেশি টাকার বিনিময়ে এখানে নিয়ে এসে আমাকে অজ্ঞান করে আমার প্রথম সন্তান সতুকে আমার গর্ভ থেকে কেটে টুকরো টুকরো করে বের করে আনলেন। আমি ভেবেছিলাম এখানেই হয়তো সব শেষ, কিন্তু আসলে আমরা যেটাকে শেষ ভাবি তা এত সহজে শেষ হয় না। সতুর শরীরের কাটা টুকরোগুলোকে ওরা আমাদের বাড়ির পিছনে কামিনী গাছের গোড়ায় ফেলে দিয়েছিল, কিন্তু আমি এই বাড়িতে ওর কান্নার আওয়াজ শুনতে পেতাম রোজ, আর ভেতরে ভেতরে কুমড়ে মরতাম।
তারপর এক সময় তুই এলি আমার কোল আলো করে। তোর ওপর যাতে কোনো আঁচ না লাগে তাই তোর বাবা আমাদের নিয়ে শহরে চলে গেলেন। তারপর আর ফিরে তাকাননি এই গ্রামের বাড়ির দিকে। কিন্তু তোর সঙ্গে এখানে যখন আসলাম তখন বুঝলাম আমরা চলে গেলেও সে যায়নি, সে এখানেই আছে। তুই যখন এই চিঠি পাবি তখন হয়তো আমি থাকবো না। আমার একটা শেষ ইচ্ছা রাখিস বাবা, আমাকে দাহ করিস না। বাড়ির পিছনে যে কামিনী গাছটা আছে তার নিচে আমাকে সমাধি দিস। ওরা শুধুকে ওখানেই ফেলেছিল, ওর দেহের টুকরো টুকরো অংশগুলো ওখানেই মাটিতে আজও মিশে আছে। আমিও সেই মাটিতেই মিশতে চাই, আমিও ওর সাথে থেকে যেতে চাই চিরটাকাল, ওর মা হয়ে। ওরা যায় না কোথাও, ওরা থেকে যায়। হয়তো সারা জীবন ওরা এভাবেই থেকে যায়। ইতি, তোদের মা। সাত্তকী ফুঁপিয়ে কেঁদে উঠল। ভারতী এসে জড়িয়ে ধরল তাকে। আনন্দী দৌড়ে দক্ষিণের ঘরটায় গিয়ে আওয়াজ দিল, সতু আছো? উত্তর এলো, আছি তো। যাবো আর কোথায়? যাবার উপায় নেই যে।